সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ঈদ পরবর্তী অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে আমি কণিকের লেকচার 12তে অর্থাৎ উপবৃত্তের লেকচার 3-এ আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করব। দুটি টপিকের একটি টপিক আমি বোর্ডে লিখে রাখছি। টপিকটা হলো যে উপবৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা হয় এবং তার অক্ষদ্বয় যদি স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল হয় তাহলে উপবৃত্তের সমীকরণটা কেমন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলো, তো লেখা আছে উপবৃত্তের কেন্দ্র আলফা বিটা এবং তার অক্ষদ্বয় অর্থাৎ বৃহদক্ষ এবং ক্ষুদ্র অক্ষ যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে উপবৃত্তের সমীকরণটা কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক নিয়েও আমরা আজকে আলোচনা করব। তো চলো, আজকে যে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো আলফা বিটা কেন্দ্র বিশিষ্ট এবং অক্ষদ্বয় স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল হলে উপবৃত্তের সমীকরণটা কেমন হবে সেটা আলোচনা করি। তাহলে আমরা চিত্রে দেখা যাচ্ছে উপবৃত্তের কেন্দ্র, আমরা আদর্শ আকারে উপবৃত্তের কেন্দ্র ছিল মূল বিন্দুতে অর্থাৎ ও 0 বিন্দুতে ছিল। এখন উপবৃত্তের কেন্দ্রটা কোথায় আছে? আলফা বিটা বিন্দুতে আছে। অর্থাৎ মূল বিন্দুর বাইরে যদি উপবৃত্তের কেন্দ্র অবস্থান করে তাহলে ধরি উপবৃত্তের কেন্দ্র সি আলফা বিটা এবং বৃহদক্ষ এ ড্যাশ এবং ক্ষুদ্র অক্ষ বি ড্যাশ যথাক্রমে এক্স অক্ষ ও ওয়াই অক্ষদ্বয়ের সমান্তরাল। ক্লিয়ার বিষয়টা? উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই, উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই যা মূল বিন্দু ও 0 সাপেক্ষে, 0 এর সাপেক্ষে, মূল বিন্দু ও এর 0 সাপেক্ষে। এখন লক্ষ্য করো, পি থেকে আর সিকে যদি আমরা কেন্দ্র ধরি তাহলে সি আলফা বিটা কেন্দ্রের সাপেক্ষে আমরা ধরে নিলাম সি আলফা বিটা কেন্দ্রের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম ক্যাপিটাল এক্স ওয়াই। লক্ষ্য করো, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই। এখন উপবৃত্তের কেন্দ্র ছিল আলফা বিটা, অর্থাৎ মূল বিন্দুর বাইরে যদি উপবৃত্তের কেন্দ্র হয় আলফা বিটা হয়, তার সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম ক্যাপিটাল এক্স ওয়াই। তাহলে ধরি উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 এক নং, যেখানে এ বি থেকে বড়, অর্থাৎ বৃহদক্ষ এক্স অক্ষের সমান্তরাল এবং ক্ষুদ্র অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। এবার পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এম লম্ব অঙ্কন করি। কি অঙ্কন করলাম? পি এম লম্ব অঙ্কন করি। লক্ষ্য করো, অঙ্ক করি যা বৃহদ অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। শিক্ষার্থীরা একটু ভালোভাবে লক্ষ্য করো। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে তার কেন্দ্র দেওয়া আছে আলফা বিটা, আদর্শ আকারে কেন্দ্র থাকে মূল বিন্দুতে। এখন কেন্দ্র দেওয়া আছে আলফা বিটা এবং তার বৃহদক্ষ ক্ষুদ্র অক্ষটা যথাক্রমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এই অবিন্দুর সাপেক্ষে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই। এখন কেন্দ্রের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম ক্যাপিটাল এক্স ওয়াই, পি বিন্দুর স্থানাঙ্ক ক্যাপিটাল এক্স ওয়াই। এটা কার সাপেক্ষে ধরলাম? উপবৃত্তের কেন্দ্র সি এর সাপেক্ষে।
তাহলে উপবৃত্তের সমীকরণটা আমরা কি ধরতে পারি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, যেখানে এ বি থেকে বড়, যেহেতু বৃহদক্ষটা এক্স অক্ষের সমান্তরাল আমরা কল্পনা করেছিলাম। এখন লক্ষ্য করো, পি বিন্দু হতে এক্স অক্ষের উপর পি এম লম্ব অঙ্কন করি, যা বৃহদক্ষকে কি করে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি এখানে ও এম সমান আমরা বলতে পারি এক্স, ও এম সমান আমরা বলতে পারি এক্স, এবং পি এম সমান বলতে পারি ওয়াই। কোন বিন্দুর সাপেক্ষে? ও বিন্দুর সাপেক্ষে। এই ও বিন্দুর সাপেক্ষে এইটুক ছিল এক্স আর এটুক ছিল ওয়াই। হ্যাঁ, ঠিক আছে। এবার লক্ষ্য করো, তাহলে আমাদের এই ক্যাপিটাল এক্সের মান আর ক্যাপিটাল ওয়াই এর মানটা আমাদের বের করতে হবে। লক্ষ্য করো, এই যে ক্যাপিটাল এক্স সমান আমরা ধরতে পারি ও এম, ক্যাপিটাল এক্স সমান ও এম, আর ক্যাপিটাল ওয়াই সমান আমরা ধরতে পারি পি এম। কোন বিন্দুর সাপেক্ষে? সি বিন্দুর সাপেক্ষে। এবার লক্ষ্য করো, এই ও এম ও বিন্দুর সাপেক্ষে এই ও এম সমান আমরা লিখতে পারি সিকিউ সমান, আচ্ছা সরি, এটা অবশ্যই এক্স সমান হবে সিকিউ এবং ওয়াই সমান হবে পিকিউ। সরি, একটু ভুল হয়েছে। ও বিন্দুর সাপেক্ষে ও এম সমান এক্স আর পি এম সমান ওয়াই, আর সি বিন্দুর সাপেক্ষে এক্স সমান হবে সিকিউ আর ওয়াই সমান হবে পিকিউ। এই সিকিউ সমান আমরা লিখতে পারি এখান থেকে লক্ষ্য করো, এই যে এটা এন কল্পনা করলাম, ও এম মাইনাস ও এম, সিকিউ সমান আমরা লিখতে পারি এম এন, এই এম এন সমান আমরা লিখতে পারি ও এম মাইনাস ও এন। ঠিক আছে, এই ও এম এর মান আমরা জানি এক্স আর ও এন এর মান আমরা জানি আলফা, অর্থাৎ এক্স সমান লিখতে পারি এক্স মাইনাস আলফা। আবার পিকিউ সমান আমরা লিখতে পারি পি এম মাইনাস কিউ এম, এই পি এম থেকে কিউ এম বিয়োগ। এবার পি এম সমান আমরা জানি ওয়াই, আর এই কিউ এম সমান আমরা জানি, এই কিউ এম কিন্তু সি এন এর সমান, অর্থাৎ ওয়াই মাইনাস এই সি এন এর পরিবর্তে আমরা লিখতে পারি বিটা, অর্থাৎ এক্স এর মান আমরা পাইলাম এক্স মাইনাস আলফা আর ওয়াই এর মান পাইছি আমরা ওয়াই মাইনাস বিটা। এখন এক নঙ্গে যদি আমরা বসাই দিই, এক নঙ্গে এক্স ও ওয়াই এর মান বসিয়ে, এক নঙ্গে এক্স ও ওয়াই এর মান বসিয়ে এক নঙ্গে এক্স ও ওয়াই এর মান বসিয়ে পাইলে আমরা কি পাবো, যে এক্স এর মান পাইছিলাম এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার, প্লাস ওয়াই এর মান পাইছিলাম ওয়াই মাইনাস বিটা বাই বি স্কোয়ার ইকুয়াল 1। ইহাই কিসের সমীকরণ? ইহাই উপবৃত্তের সমীকরণ। ঠিক আছে, উপবৃত্তের সমীকরণ। শিক্ষার্থীরা, তাহলে এই যে আমরা সমীকরণটা পাইলাম, এখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ছিল, ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এই যে সমীকরণটা আমরা পাইলাম, এই সমীকরণটা হলো যার উপবৃত্তের কেন্দ্র থাকবে মূলবিন্দুর বাইরে, অর্থাৎ আলফা বিটা উপবৃত্তের কেন্দ্র যদি হয় এবং তার বৃহদক্ষ এবং ক্ষুদ্রক্ষ যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে উপবৃত্তটির সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের আজকের যে মূল যে টপিক বা প্রথম যে টপিকটা ছিল, সেটা যে উপবৃত্তের কেন্দ্র যদি আলফা বিটা হয় এবং তার বৃহদক্ষ এবং ক্ষুদ্রক্ষ যদি এক্স অক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল হয়, তাহলে উপবৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। শিক্ষার্থীরা, তাহলে আমরা পরের যে টপিকে যাব, সেটা হলো উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক। আমাদের যে পরের টপিক, সেটা হলো উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক।
পরামিতিক স্থানাঙ্ক নির্ণয়। লক্ষ্য করো, তাহলে আমরা একটি উপবৃত্ত অঙ্কন করি, একটি আদর্শ উপবৃত্ত অঙ্কন করলাম। এই হলো উপবৃত্তের কেন্দ্র, উপবৃত্তের শীর্ষবিন্দুর দ্বয়, উপবৃত্তের বৃহদক্ষ, এই উপবৃত্তের কেন্দ্র, এই উপবৃত্তের কেন্দ্র, উপকেন্দ্র, এটা উপবৃত্তের কেন্দ্র, এই দুটো উপবৃত্তের উপকেন্দ্র, এটা তাদের নিয়ামক রেখা, এটাও তাদের নিয়ামক রেখা। বলছে এর উপর যে কোনো একটা বিন্দু পি, পি বিন্দুর আমরা কি বের করব? পরামিতিক স্থানাঙ্ক বের করব। তাহলে লক্ষ্য করো, পি বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক আমরা বের করতে চাচ্ছি। লক্ষ্য করো, তাহলে মনে করি বা ধরি উপবৃত্তের সমীকরণ কত ছিল? উপবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, 1 নং, যেখানে এ বি থেকে বড়, এ গ্রেটার দেন বি, এ বি থেকে বড়, এ গ্রেটার দেন বি। এই পি বিন্দুটির একটি কি বের করবো আমরা? পরামিতিক স্থানাঙ্ক আমরা বের করব। তাহলে উপবৃত্তের, লক্ষ্য করো, উপবৃত্তের বৃহদ অক্ষ 2a, অর্থাৎ এ ড্যাশ ইকুয়াল 2a, 2a কে ব্যাস ধরে উপবৃত্তের একটি সহায়ক বৃত্ত অঙ্কন করি। তাহলে আমরা কি অঙ্কন করতেছি? যে উপবৃত্তের বৃহদক্ষ এখান থেকে এই পর্যন্ত, বৃহদক্ষকে ব্যাস ধরে একটি সহায়ক বৃত্ত অঙ্কন করব। কার সহায়ক বৃত্ত অঙ্কন করব? এই উপবৃত্তটির সহায়ক বৃত্ত অঙ্কন করব। অর্থাৎ এইটাকে কেন্দ্র করে, এই টোটালটা ছিল তার ব্যাস, তাহলে এইটুক হবে তার ব্যাসার্ধ, অর্থাৎ এইটুক ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করব। অর্থাৎ সিকে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব। একটি বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তের ব্যাস ছিল উপবৃত্তের বৃহদক্ষের সমান। এখন পি বিন্দুর স্থানাঙ্ক ছিল, পি বিন্দু থেকে বৃহদক্ষের উপর লম্ব অঙ্কন করি। কি লম্ব অঙ্কন করলাম? পিএন লম্ব অঙ্কন করলাম, যা বৃত্তকে কি করে কিউ বিন্দুতে ছেদ করে। এখন এই বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে সি আর কিউ যোগ করি। এই সি কিউ যোগ করলে এ সি কিউ সমান একটি কোণ উৎপন্ন হয়েছে, সেই কোণের নাম দিলাম আমরা থিটা, যাকে উৎকেন্দ্রিক কোণ বলে। তাহলে আমরা কি করলাম? বৃহদক্ষ অঙ্কন করি, ধরি বৃত্তের যে সমীকরণটা পাইলাম আমরা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার, এটা 2 নং সমীকরণ, বৃত্তের সমীকরণ। তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই, পি হতে বৃহদ অক্ষের উপর পি এন লম্ব অঙ্কন করি, কিউকে লম্ব অঙ্কন করি এবং বর্ধিত করি যা বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করে। কি করলাম আমরা? এই যে লক্ষ্য করো, তাহলে এই উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি থেকে বৃহদক্ষের উপর পি এন লম্ব অঙ্কন করছি। এই লম্বকে কি করলাম আমরা? বর্ধিত করলাম, যা বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করে? কিউ বিন্দুতে ছেদ করে। ধরি এই কিউ সি এ ইকুয়াল থিটা, এই থিটা হলো উৎকেন্দ্রিক কোণ। তাহলে এই থিটা কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? উৎকেন্দ্রিক কোণ। এখন লক্ষ্য করো, সি বিন্দুর সাপেক্ষে এই সিএন সমান হবে
সিএন সমান হবে এক্স এবং পিএন সমান হবে ওয়াই। পিএন সমান এইটুকের মান হবে এক্স আর এই পিএন এর মান হবে ওয়াই। পিএন এর মান হবে ওয়াই। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখন এই সিএন এর মান কত আমরা সেটা বের করতে চাই। তাহলে লক্ষ্য করো, এইটুক ছিল আমাদের কি, এইটুক ছিল আমাদের ভূমি, এইটুক আমাদের কি লম্ব, আর এইটুক কি উচ্চতা, সরি অতিভুজ। এটা লম্ব, এটা ভূমি, এটা হলো কি অতিভুজ। এই অতিভুজ কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ আবার বৃহদকের অর্ধেকের সমান, অর্থাৎ এর সমান, অর্থাৎ সিকিউ সমান কত আসবে বলতো? সিকিউ সমান হবে এ। ঠিক আছে, সিকিউ সমান হবে এ। তাহলে আমরা উপরে লিখি সিকিউ সমান আমরা পাইলাম এ। এবার সিএন সমান আমরা কি পাই? সিএন সমান আমরা বলতে পারি যে সিএন হলো ভূমি। ভূমি কোন ত্রিভুজ থেকে আমরা নিতেছি? সিএন কিউ ত্রিভুজ। ত্রিভুজ সিএন কিউ এ আমরা বলতে পারি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি ছিল সিএন আর অতিভুজ ছিল সিকিউ। ঠিক আছে, সিএন বাই সিকিউ। এই সিএন এর মান ছিল আমাদের এক্স আর সিকিউ এর মান ছিল এ। সিকিউ এর মান এ, তাহলে এক্স সমান আমরা পাই এ কস থিটা। এক্স সমান পাইলাম আমরা এ কস থিটা। এই সিএন এর মান আমরা পাই গেলাম এক্স ইকুয়াল এ কস থিটা। এখন এই পি বিন্দু উপবৃত্তের উপর অবস্থান করায় এই উপবৃত্তের উপর আমরা কি করব, অর্থাৎ এক নঙ্গে এক্স ইকুয়াল এ কস থিটা বসিয়ে পাই। এক নঙ্গে এক্স ইকুয়াল এ কস থিটা বসিয়ে পাই। তাহলে এক নঙ্গে যদি এক্স ইকুয়াল এ কস থিটা বসাই, এক নংটা ছিল আমাদের কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। এখন এক্সের পরিবর্তে যদি আমরা কি বসাই, এক্সের পরিবর্তে যদি আমরা এক্সের পরিবর্তে যদি আমরা এ কস থিটা বসাই, তার উপরে কি ছিল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা বাই নিচে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তাহলে এ স্কোয়ার কাটা থাকবে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস এই পাশে নিয়ে আসবো কস স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়াই বাই বি ইকুয়াল হয়ে যাবে বা ওয়াই স্কোয়ার ইকুয়াল হয়ে যাবে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে ওয়াই ইকুয়াল হবে বি সাইন থিটা, ওয়াই ইকুয়াল বি সাইন থিটা। তাহলে এক্স এর মান আমরা পাইলাম এক্স কস থিটা, ওয়াই এর মান পাইলাম কি বি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এই উপবৃত্তের উপর যে কোনো বিন্দু পি এক্স ওয়াই এর পরামিতিক স্থানাঙ্ক হবে এ কস থিটা বি সাইন থিটা, এ কস থিটা আর বি সাইন থিটা। এটাই ছিল আমাদের পরামিতিক স্থানাঙ্ক। তাহলে উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হবে এ কস থিটা বি সাইন থিটা। এ কস থিটা হবে এক্সের এই ভুজের মান, উপবৃত্তের যে কোনো বিন্দুর ভুজ, আর কুটিটা হবে বি সাইন থিটা অর্থাৎ ওয়াই এর মান। এখন লক্ষ্য করো, এই যে আমরা থিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছিলাম? উৎকেন্দ্রিক কোণ হিসেবে চিহ্নিত করেছিলাম। এই উৎকেন্দ্রিক কোণের মান আমরা বের করব। তাহলে পরামিতিক স্থানাঙ্ক আমরা কত পাইছি? পরামিতিক স্থানাঙ্ক এ কস থিটা বি সাইন থিটা। ঠিক আছে, যেখানে এক্স সমান আমরা কি জানতাম? এক্স সমান হলো এ কস থিটা, ওয়াই সমান আমরা জানি বি সাইন থিটা, বি সাইন থিটা। এখন যদি ওয়াইকে এক্স দ্বারা ভাগ করি, ওয়াইকে এক্স দ্বারা ভাগ করলে এ সাইন থিটা বাই বি কস থিটা, এ সাইন থিটা বাই বি সাইন থিটা বাই এ কস থিটা। তাহলে কি দাঁড়ালো? ওয়াই বাই এক্স ইকুয়াল বি বাই এ টেন থিটা, বি বাই এ টেন থিটা। আর গুণ করলে কী হয়? এ ওয়াই বাই বি এক্স ইকুয়াল কত পাইলাম আমরা? টেন থিটা। তারপরে থিটা ইকুয়াল কত আসবে? টেন ইনভার্স এ ওয়াই বাই বি এক্স, যা উৎকেন্দ্রিক কোণ,
ওকে, তাহলে আমরা এই উৎকেন্দ্রিক কোণ বের করার সূত্র হলো এটা tan ইনভার্স AY/BX, যে কোনো বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বের করার সূত্র, যে কোনো বিন্দুর উপবৃত্তের উপর যে কোনো বিন্দুর উৎকেন্দ্রিক কোণ বের করার সূত্র হলো AY/BX, tan ইনভার্স AY/BX। ঠিক আছে, আর এইটাই ছিল আমাদের কি পরাবৃত্তিক স্থানাঙ্ক, এটাই ছিল পরাবৃত্তিক স্থানাঙ্ক। শিক্ষার্থীরা, তাহলে আশা করি এই দুইটা টপিক তোমাদের অঙ্কের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং লাগবে, সেই জন্য আমরা এই দুটো টপিক আজকে পড়াইলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই উপবৃত্তির অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সকলকেই আবারও ধন্যবাদ অনলাইন ক্লাসের সাথে থাকার জন্য। সেই সাথে আশা করি অন্যান্য ক্লাসগুলো তোমরা অনলাইন ক্লাস কার্যক্রমের সাথেই আছো। ধন্যবাদ সকলকেই।